বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইউরিনারি প্রবলেম ইন গাইনিকোলজি, এই সাবজেক্টটা বা এই বিষয়টা আসলে রেনাল সিস্টেমের একটা বিষয়। তারপরেও গাইনিকোলজিতে এটার আনার কারণ হচ্ছে যে মেল এবং ফিমেল যে ইউরিনারি ট্র্যাক যেটা আছে এটা একটু ভিন্নতা আছে। তো সেই জন্য এই বিষয়টা গাইনিকোলজিতে স্থান দেওয়া হয়েছে। আমরা এটা একটু দুইটা পার্ট করে পড়ব যে ইউরিনারি প্রবলেম কি কি হয়, কোন কোন বিষয়গুলো এটার সাথে কাজ করছে এবং কি কি প্রবলেমগুলো হচ্ছে, এবং আমরা কি কি সিমটম কালেকশন করেই আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিংবা কোন বিষয়গুলো আমরা রেফার করে দিব সার্জারির জন্য। একটু অ্যানাটমিটা একটু দেখে নেই। এখানে কয়েকটা বিষয় যেগুলো নিয়ে এখানে কথাবার্তা হবে। প্রথমত হচ্ছে যে ইউরিনারি যে ব্লাডারটা যেটা আছে, তো ইউরিনারি ব্লাডারটা এটা হচ্ছে একটা স্মুথ মাসেল দিয়ে আসলে এটা গঠিত। তারপর হচ্ছে এখানে স্প্রিংটার থাকে। ফিমেলদের হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে না, এটা তো আমরা সবাই জানি। স্প্রিংটারটা হচ্ছে ইউরিনারি ব্লাডার যেটা আছে, ইউরিনটাকে কন্ট্রোল কিংবা হচ্ছে সেটাকে পাস করতে সাহায্য করছে। আর আসলে এই জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হয়, সেই অংশটাই হচ্ছে আমরা দেখব এখন। তাহলে আজকে ইউরিনারি ইনকন্টিনেন্স এই বিষয়টাই হচ্ছে মূল পড়া আজকে। ইনকন্টিনেন্স এটা একটা মেডিকেল শব্দ। এটার স্বাভাবিক অর্থ হচ্ছে ইনভলেন্টারি। ইনভলেন্টারি শব্দ এবং ইনকন্টিনেন্স শব্দ দুইটা আসলে প্যারালালই আছে, কখনো ইনকন্টিনেন্স লেখা, কখনো হচ্ছে ইনভলেন্টারি লেখা। তো সেই জন্য আমাদের কাছে এই জিনিসটা দুইটাই আসলে মনে রাখতে হবে। সো ইনভলান্টারি মানে কি, যেটা ভলান্টিয়ার মানে কি, আমরা বলি যে স্বেচ্ছায়, মানে ইনভলান্টারি মানে একদম অনবরত যে বিষয়টা, সেটা কি আমরা ইনকন্টিনেন্স কিংবা ইনভলান্টারি বলছি, যে ইচ্ছা ছাড়াও যে বিষয়টা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই বিষয়গুলো কয়টা টাইপ আছে বা প্রকার আছে, ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইনভলান্টারি যেটা আছে এটা, এবং এটার পিছনে কারণগুলো কি কি আছে, এবং এটার সব থেকে বড় যে দুইটা টাইপ সেটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স এবং একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। তো স্ট্রেস মানে হচ্ছে প্রেশার, অর্থাৎ দেখা যাচ্ছে যে হাঁটা চলা করার ফলে, কাশি দেওয়ার ফলে, হাঁচি দেওয়ার ফলে, কিংবা মুভমেন্ট করার ফলে তার হচ্ছে ইউরিনেশন হয়ে যায় বা মিকচুরেশন হয়ে যায় বা ফুটা ফুটায় প্রস্রাব বের হয়ে যায়, এটাকে আমরা স্ট্রেস বলতেছি। আর স্ট্রেস বলতে এখানে হাঁচি, কাশি, মুভমেন্ট, এই বিষয়গুলোকেই বোঝানো হচ্ছে। আর একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, সেটা হচ্ছে যে সে তার ব্যাগটাকে ধরে রাখতে পারে না, অ্যানইউরেসিস যেটাকে আমরা বলি, যে সে তার মূত্রের ব্যাগ ধারণে অক্ষম, সহজ বাংলা কথায় এটাকে আমরা বলতেছি আর্চ ইনকন্টিনেন্স। এখন আসলে এই বিষয়টা কেন আমাদের আসলে পড়া দরকার, নিশ্চয়ই এটা আহ, যে কোনো ফিমেলদেরই হোক ভালো ব্যাপার না। তার বিছানায় বেড ওয়েটিং হয়ে থাকবে, তার কাপড়ে ওয়েটিং হয়ে থাকবে, সেই মানুষের কাছে নিশ্চয়ই এই বিষয়টাকে ভালো লাগবে না। কিংবা তার আশেপাশে যারা থাকে, চাই তার হাজবেন্ড হোক কিংবা ফ্যামিলির অন্য মানুষজন হোক, নিশ্চয়ই তারা এই মানুষটাকে তখন থাকতে চাইবে না তার পাশে, তার কাছে, এই বিষয়টার জন্য। সেই জন্য সামাজিকভাবে দেখা যাচ্ছে সেই মানুষটা কিন্তু অনেক সময় হেয় প্রতিপন্ন কিন্তু হয়ে যায়, স্পেশালি যদি একটু এল্ডার ওমেন হয়, 60 ইয়ার্স, 50 ইয়ার্স, সেই সময়টায় যদি এই সমস্যাগুলো বেশি দেখা যায় সাধারণত, তো সেই সময়টা সেই মানুষটার জন্য খুবই বার্ডেন হয়ে যায়। তো যেগুলো কারেকশন করা সম্ভব সিমটম কালেকশন করে, তাই আমরা চেষ্টা করতে পারি। আর যেখানে সার্জারি লাগবে সেখানে তো অবশ্যই সার্জারি গিয়ে সহযোগিতা আমাদের নিতে হবে। সার্জারি এটা অ্যালোপ্যাথিদের কোনো পার্ট না, সার্জারি এটা সবার জন্য সার্জারি। এটা ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল সবার জন্য সার্জারি। দিস ইজ এ একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, এটা সবার জন্যই সমান। আমরা বিএইচএমএস, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। সো এটাকে আমরা কোনোভাবেই এটাকে স্কিপ করার সুযোগ নেই। তাহলে আমরা সহজ কথায় যদি আবার একটু বলতে চাই যে ইউরিনারি ইনকন্টিনেন্স জিনিসটা আসলে কি, যে এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে অ্যাজ অ্যান আনকন্ট্রোলেবল স্কেপ, যে সে কন্ট্রোল করতে পারতেছে না, তাকে এটা স্কেপ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। কি বের হয়ে যাচ্ছে? ইউরিন। ইউরিনটা বের হয়ে যাচ্ছে, অথবা তার ফিলিং, তার মনে হচ্ছে কনস্ট্যান্টলি ওয়েট, যে কিছু একটা ভিজে যাচ্ছে, কিছু একটা ফুটা ফুটা পড়ছে। এই যে একটা অস্থিরতা, এই যে একটা মানসিকভাবে একটা অবস্থা, যেটা মানসিক একটা আনহাজিটেড অবস্থা, সেটাকেই বলা হতেছে যে ইউরিনারি ইনকন্টিনেন্স। যেটাকে কন্ট্রোলটা, সে কন্ট্রোল পাওয়ারটা হচ্ছে লুজ হয়ে যাবে বিভিন্ন কারণে। সেটাই আমরা এখন দেখি। তো
তো তার আগে একটু দেখে নিই যে এখানে যে টাইপগুলো যেটা আছে। তো প্রথমে বলে আসছিলাম যেটা হচ্ছে যে আর্জ ইনকন্টিনেন্স কিংবা স্ট্রেস ইনকন্টিনেন্স, সেটা হচ্ছে একটা ইন জেনারেল একটা বিষয়। এখন সেটাকে আরো একটু স্পেসিফিক যদি যাই, ইউরেথ্রার দিকে যদি চলে আসি, ইউরেথ্রা যে এখানে একটা ব্লাডার থাকার পরে যে ইউরেথ্রা থাকে, সো সেই ইউরেথ্রার কি কি কজগুলো আছে এবং এক্সট্রা ইউরেথ্রা যেটা আছে, ইউরেথ্রার বাইরে যে বিষয়গুলো আছে সেটার কি কি কজ আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স। আচ্ছা, এখানে জেনুইন শব্দটা দিয়ে কিন্তু এটার অর্থটা যেমনই হোক না কেন বিষয়টা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইউরিনটা যে কোনো সময় দেখা যাচ্ছে যে স্কিপ হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের ইউরিনারি যে ব্লাডারটা যেটা আছে, এখানে একটা স্মুথ মাসেল বলছিলাম, এই মাসেলটার নাম হচ্ছে ডেট্রোসর মাসেল। ডেট্রোসর, ডিইটি আর ইউ এস ও আর, ডেট্রোসর মাসেল। তো এই মাসেলটা আমাদের কিন্তু একটা কাজ করে, সেটা হচ্ছে রিফ্লেক্স করে। হ্যাঁ, রিফ্লেক্সের এই কাজটা করে। তখন কি হচ্ছে যে অ্যাবডোমিনাল প্রেশারের কারণে এটার কাজ করতে পারতেছে না। এই যে ডেট্রোসর মাসেল যেটা আছে সেটা হচ্ছে আর কাজ করতে পারতেছে না, তার ফলে হচ্ছে যে মিকচুরেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে যে পরের লাইনটায় যেটা লেখা আছে যে ডেট্রোসর ইনস্টাবিলিটি, এই ডেট্রোসর মাসেলটা যেটা আছে এটার কার্যকারিতা কমে যাচ্ছে এবং সেই কারণে অ্যাবডোমিনাল কোনো প্রেশার দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করেছে কিংবা পেটে একটু চাপ লেগেছে, তো এটার জন্যই দেখা যাচ্ছে তার এই যে ফুটা ফুটায় কি হয়ে গেল যে ইউরিনেশন মিকচুরেশন কিন্তু হয়ে গেল। তো এটা কি বলা হচ্ছে যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স, জেনুইন। তো এর পরবর্তীতে আমরা মিক্সড যদি দেখি যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স এবং হচ্ছে ডেট্রোসর ইনস্টাবিলিটি, এই দুইটা বিষয়, এই দুইটাকে একত্রে এখানে বলা আছে। তো এটা একটা কারণ হতে পারে, ইউরেথ্রাল কারণ। আচ্ছা, তারপরে যেটা আছে যেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স, যে ব্লাডারটা হচ্ছে পূর্ণ হওয়ার আগেই বা দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ ফ্লো হইতেছে, যেটুকু হওয়ার কথা তার থেকে বেশি হইতেছে ফ্লোটা। তো ওভারফ্লোর অনেকগুলো কারণ হতে পারে। এটার পিছনে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস কিংবা অ্যান্টি ডায়াবেটিক যে হরমোন বা ভ্যাসোপ্রেসিন, সরি অ্যান্টি ডায়াবেটিক যে হরমোন আছে এটা আমাদের যে রেগুলেট করতেছে, যে ব্যালেন্স করতেছে বডি ফ্লুইড মেকানিজম, সেটা হয়তো কাজ করতে পারতেছে না। তো সেটা এবং অ্যাকুয়েট ক্রনিকের এই বিষয়টা আছে, এটা আমরা আর একটু বিস্তারিত পড়বো সামনে। তারপরে হচ্ছে যে কনজেনিটাল, এটা হচ্ছে আমাদের বিষয় এখানে। তো আগের যে বিষয়গুলো দেখে আসছিলাম এটা কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি, সিমটম কালেকশন করে আমরা এই জিনিসটা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। বাট ইপিসপেডিয়াস যে বিষয়টা আছে এটা কিন্তু আমাদের রেফার করে দিতে হবে। এখন এই জন্য রেফার করার আগে জিনিসটা আমাদের আগে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা কি। যে ইউরেথ্রা যেটা আছে, যে ইউরেথ্রা যেটা আছে এটা ঠিকমতো ডেভেলপমেন্ট হতে পারে না। দিস ইজ এ কনজেনিটাল ডিফেক্ট। জন্মগতভাবেই কোনো ফিমেল যদি এটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয়ে না আসে কিংবা এটা যেখানে থাকার কথা ছিল সেই জায়গায় না হয়ে যদি অন্য পজিশন দিয়ে যদি হয়, অ্যাবনর্মাল লোকেশন যদি হয়, লোকেশনটা যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় না থেকে যদি হয়, আমরা যদি এখানে একটু ছবি দেখি যে যেখানে থাকার কথা ছিল সেখানে না হয়ে একটু অন্য জায়গায় হয়ে গেছে, খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না ছবিতে, এটা আমাদের বুঝে নিতে হবে। এটা খুব রেয়ার একটা কেস, সবসময় থাকে না, খুব কম পার্সেন্ট মানুষের মধ্যে থাকে যে ইপিসপেডিয়াস এই বিষয়টা যেটা আছে। তো বা ইপিসপেডিয়াস এবং এর সাথে সাথে এক্সট্রফি নামে আরেকটা বিষয় আছে, আচ্ছা সেটা বলতেছি। তার মানে এখানে ইউরেথ্রাল যে বিষয়গুলো আছে আমি যদি আবার একটু এখানে সংক্ষেপে বলে যেতে চাই যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স এটা মানে হচ্ছে যে ইউরিনারি যে ব্লাডারটার মধ্যে যে ডেট্রোসর মাসেলটা আছে সেই মাসেলটার কাজ বা ফাংশনটা কমে যাচ্ছে, ইনস্টেবল হয়ে যাচ্ছে। তার ফলে অ্যাবডোমিনাল কোনো প্রেশার, অ্যাবডোমিনে চাপ লাগার ফলে কিংবা মুভমেন্ট করার ফলে সেই বিষয়টা হইতেছে, মানে স্ট্রেস। এই জন্যই এখানে বলা আছে স্ট্রেস ইনকন্টিনেন্স, স্ট্রেস। আমরা এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখি, অতগুলো হয়তো মনে থাকবে না আমাদের পরবর্তী সময়ে, কিন্তু স্ট্রেস এই এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে, আর্চ, এই জিনিসটা আমরা মনে রাখি। তো আর্চ যখন হয়ে যাবে তখন তো নিশ্চয়ই আর্জিং, সেটা সংক্ষেপে আর্চ করা আছে। এবং এটা হচ্ছে মিক্সড, আর এটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স, অ্যাকুয়েট ক্রনিক এবং হচ্ছে ইপিসপেডিয়াস। এরপরে হচ্ছে এক্সট্রা ইউরেথ্রাল যে কয়েকটা আছে, মানে ইউরেথ্রার বাইরে যেটা, ইউরেথ্রাল বাইরের যে কজগুলো আছে সেটার কথা বলা আছে। যেমন কি প্রথমে বলা আছে যে ফিস্চুলা। আচ্ছা, ফিস্চুলা মানে কি যে দুইটা হলো অর্গান, দুইটা হলো মানে ফাঁপা অর্গান, হলো মানে কি ফাঁপা, হলো বিড়াল,
তো এই ফাঁপার মধ্যে যদি অ্যাবনর্মাল ট্র্যাক তৈরি হয়, হ্যাঁ, দুইটার মধ্যে একটা কমিউনিকেশন যদি সংযোগ যদি তৈরি হয়, এটা কি আমরা ফিস্চুলা বলতেছি। দেখা যাচ্ছে যে ব্লাডার থেকে সেখান থেকে ইউরেথ্রা দিয়ে না আসে, অন্য একটা এখানে একটা অ্যাবসেস হওয়ার কারণে বা যে কোনো একটা কারণে অন্য দিক থেকে ভ্যাজাইনা দিয়ে তার মিকচুরেশনটা ইউরিনটা পাস হচ্ছে। তো দিস ইজ এ ফিস্চুলা। আমরা ফিস্চুলা নিয়ে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে শুধুমাত্র ফিস্চুলার উপরেই আলাদা স্পেশাল ক্লাস হবে। সেটা আমরা ওখানে আরো বিস্তারিত বলবো, আপাতত এইটুকুই আমরা জেনে রাখি। তারপরে যেটা হচ্ছে কনজেনিটাল, আরেকটা ব্যাপার আছে। তাহলে কনজেনিটাল দুইটা পেলাম, একটা হচ্ছে ইপিসপেডিয়াস, আর এখানে দেখবো যে অ্যাক্টোপিক ইউরেটার। অ্যাক্টোপিক মানে হচ্ছে ডিসলোকেশন। আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সি পড়ে আসছি, যে প্রেগনেন্সিটা আমাদের যেই জায়গাটার মধ্যে ফার্টিলাইজেশন কথা ছিল ইউটেরাসের ভিতরে, সেখানে না হয়ে ফেলোপিয়ান টিউবে হচ্ছে। এই জন্যই তো আমরা এটাকে বলতেছি যে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এই জন্য এখানে অ্যাক্টোপিক ইউরেটার মানে হচ্ছে এই যে এটা যদি ইউরেটার, সরি, এটা হচ্ছে একটা ছবিটা একটু আবার একটু দেখাই। আচ্ছা, তো এটা যদি হয় আমার ইউরিনারি ব্লাডার, এটা যদি হয় ইউরেথ্রা, সরি ইউরেটার, হ্যাঁ, কিডনি থেকে যেটা আসছে, ইউরেথ্রা তো থাকবে এদিকে, তো ইউরেটার এখানে কিডনি, হ্যাঁ এখানে এখানে কিডনি, ধরে নিই হ্যাঁ বিষয়টা এরকম। তো এখান থেকে এটা যদি এই যে ইউরেটার যেটা আছে কিডনি থেকে যেটা নেমে আসছে, দিস ইজ কল্ড ইউরেটারটা, যদি দেখা যাচ্ছে যে সরাসরি ইউরেথ্রার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, ইউরিনারি ব্লাডারের সাথে না হয়ে ইউরেথ্রার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, সো দিস ইজ কল্ড অ্যাক্টোপিক ইউরেটার। মানে তার যে প্লেসটা থাকার কথা ছিল সেটাতে না হয়ে ইউরেথ্রার সাথে ট্র্যাক হয়ে গেছে, সংযোগ হয়ে গেছে। তো এটাকে কিন্তু আবার ফিস্চুলা বলার কিন্তু সুযোগ নেই, সেটাকে অ্যাক্টোপিক ইউরেটারে কিন্তু বলতে হবে। তো আমরা ডিফারেন্সিয়াল টাইপ অফ ইউরিনারি ইনকন্টিনেন্স, যে অনবরত মিকচুরেশন, অনবরত প্রস্রাব যে নির্গত হওয়া, এটার পিছনে যে ইউরেথ্রাল এবং এক্সট্রা ইউরেথ্রাল যে বিষয় দুইটা, এটার ভিতরে এবং সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল, এই জিনিসটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমার বিশ্বাস। আমরা একটু নেক্সট সামনের দিকে একটু আগাই, যে আসলে এটার পিছনে কারণগুলো কি, যে আমরা যেটা দেখে আসছি যে ইউরেথ্রাল এবং হচ্ছে যে এক্সট্রা ইউরেথ্রাল, এটার পিছনে কজগুলো কি, যে একটু মোটা দাগের কজগুলো আমরা সেটা দেখি। তাহলে আবার প্রথমে চলে আসছে যে জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স, যে ইউরিন লস উইথ সাডেন, এবং এটা হচ্ছে অ্যাবডোমিনাল কোনো প্রেশারের কারণে হবে, এবং কারণটা হচ্ছে যে এখানকার যে ডেট্রোসর মাসেল আছে, ডেট্রোসর মাসেলটা আছে, সেটার হচ্ছে ইনঅ্যাক্টিভিটির জন্যই হবে। তো প্রথমত ব্লাডার নেক ডিসপ্লেসমেন্ট, ব্লাডারে যে নেকটা আছে এটা জায়গা থেকে যদি সরে আসে, পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায়, তো সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ইন্ট্রিনসিক স্প্লিংটার ডিসফাংশন। স্প্লিংটার বলতেছি এই যে জায়গাটা আছে, যেটা আমাদেরকে কি বলে, যে আমরা জানি যে একটু বয়স যখন হয়ে যায়, অনেকেই বলে, মুরব্বীরা বলে যে তার ওজন নষ্ট হয়ে যায়, বা এই যে তার এই বিষয়টা হয়, তখন হয় হয় কি সেই সময় স্প্লিংটার যেটা আছে, এই দরজা বা ভল্ট যেটা আছে, এটা হচ্ছে দুর্বল হয়ে যায়, ওয়েক হয়ে যায়। অনেক কারণ হতে পারে, পিপিএইচ একটা অন্যতম কারণ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া একটা কারণ, তো সেগুলোর কারণে হতে পারে। তো সেটা যখন হয় ডিসফাংশন, মানে তার ফাংশনটা কাজ করতে পারতেছে, এটার কাজ কি? ধরেন আমরা কিন্তু যদি ম্যাচুরেশন করতে চাই, হ্যাঁ, আমরা যারা অ্যাডাল্ট আছি, বুঝি যারা, তারা কিন্তু বিছানায় কিন্তু আমরা করব না। কেন? কারণ আমরা জানি যে ওয়াশরুমে যেতে হবে, একটা প্রাইভেট প্লেসে যেতে হবে। এই পর্যন্ত যে যাওয়ার যে বিষয়টা, তখন কিন্তু আমরা কিন্তু চেপে বসে থাকি, কিংবা দেখা যাচ্ছে যে ক্লাসে আছি, বের হওয়া সম্ভব না, টিচার অনেক রাগী, চেপে বসে থাকতে হচ্ছে। বাসে আছি, বাস থামতেছে না, বসে আছি। বাইরে বের হইছেন, ভালো পাবলিক টয়লেট নাই, এই মেয়েরা সব থেকে বেশি সাফারিং করে, হচ্ছে যে এই প্রবলেমগুলো সাফারিং করে, এবং মেয়েদের সেই জন্যই প্রবলেমগুলো বেশি, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সেই জন্য মেয়েদের। আরো অন্যান্য কজ আছে, কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এই জিনিসটা, যে ঠিক মতো প্রেশার যখন আসে, স্পেশালি মিকচুরেশন কিংবা ফিসিস পাসিং, সেটা কোনোভাবেই আটকে রাখা যাবে না। দিস ইজ এ নর্মাল বডি মেকানিজম, যখনই আটকে রাখছি তখন সেটা ব্যাকফ্লো হয়ে কিন্তু ইউরিনটা কিন্তু কিডনিতে যাচ্ছে, তখন হাইড্রোনেফ্রাইসিস হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু অনেক কমপ্লিকেশনে কিন্তু আস্তে আস্তে হতে পারে। কিংবা এই যে স্প্রিংটার যেটা আছে, সেটা কার্যক্ষমতা কমে যাচ্ছে। একটা দরজা দিয়ে যদি আমি সবসময় ধাক্কা দিয়ে থাকি, অনেক মানুষ যখন একটা ধাক্কাতে থাকবো দরজা দিয়েই, দরজাটা কিন্তু একসময় কিন্তু ভেঙে যাবে, কিন্তু বিষয়টা আসলে সেটাই কিন্তু হচ্ছে। সো দিস ইজ এ জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্স, এর থেকে ভেঙে বলা দরকার হবে না।
এরপরে দেখি আমরা আর্জ ইনকন্টিনেন্স, যেটা কি সে আসলেই আর বসে থাকতে পারতেছে না, ইভেন দেখা যাচ্ছে যে সেই জায়গায় যাওয়ার আগেই মিকচুরেশন হয়ে যাচ্ছে, কিংবা এই মুহূর্তে চাপ আসছে, এই মুহূর্তেই যেতে হবে, তাকে 5 সেকেন্ড ওয়েট করার মতো কোনো সেই বিষয়টা নেই, তার মানে এত পরিমাণ তার স্প্রিংটারটা লুজ হয়ে গেছে। তো এটার পিছনে একটা ইডিপিথিক কজ বলে দেওয়া আছে, কোন একটা অজ্ঞাত কারণ আছে যেটা এখনো হয়তো আবিষ্কৃত হয়নি, কিংবা তারা এখনো পুরা কারণটা বের করতে পারেনি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল একটা কারণ আছে এখানেও, ঠিক ডেট্রোসর একটা কথা আছে, ডেট্রোসর মানে মাসেলটার নাম। হ্যাঁ, এই যে এখানকার যে মাসেলটা যেটা থাকে ডেট্রোসর, তো সেটার কি হয়, হাইপার রেফ্লেক্সিয়া। হাইপার রেফ্লেক্সিয়া, হাইপার মানে এই জিনিসটা হচ্ছে কি বেশি হয়ে গেছে, এখানে আছে রিফ্লেক্স, হাইপার রিফ্লেক্স, এখানকার যে রিফ্লেক্সটা যেটা আছে সেটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এখানকার যেটা থাকার কথা ছিল যেরকম তার থেকে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার কারণে কি হইতেছে যে তার এই যে আর জিনিসটা এটা হচ্ছে বেড়ে গেছে। তো এটা নিউরোলজিক্যাল, যেমন ধরেন আমাদের কি হয় এক্সামের আগে খুব ঘন ঘন ভাইবা পরীক্ষায় আমার পরবর্তী রোল ডাকবে, তাকে জিজ্ঞেস করছি যে কি কি ধরছে, দেখতেছেন যে একটু কঠিন প্রশ্ন ধরছে, এই যে আপনার একটা টেনশন চলে আসলো নিউরোলজিক্যাল। হ্যাঁ, তো এটার কারণে দেখা যাচ্ছে সেই সময় আপনার এই যে এটা হয়ে যাচ্ছে, কিংবা অনেকের যে বাইরে বের হবে বা কোনো একটা মানুষের সাথে দেখা করবে বা কিছু একটা করবে, এই যে পাবলিক প্লেসে আসার পূর্বে তার যে একটা অবস্থা যেটা হচ্ছে যে হাইপার রিফ্লেক্সিয়া, সেটা কি বলতেছি যে হাইপার রিফ্লেক্স হচ্ছে কিসের, ডেট্রোসোর যে মাসলটা আছে সেটার হচ্ছে। এটা ছাড়াও অন্যান্য কজ হতে পারে, যেমন ধরেন ব্রেনে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পর হাইপোথ্যালামাস ইনজোর্ড হয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি পোস্টেরিয়র পিটুইটারি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেটার কারণে দেখা যাচ্ছে যে এডিএস হরমোনটা সেটারও কিডনির উপরে যেটা থাকে, এডিএস যে যেটা গ্ল্যান্ড থাকে, তো সেটা দেখা যাচ্ছে রিফ্লেক্স হয়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ হতে পারে। কিংবা দেখা যাচ্ছে যে সেরেব্রাল পালসি, ব্রেনের যে কোনো লেশন হতে পারে, তো সেইটার কারণেও হতে পারে। তো এইটাই হচ্ছে আর্জ ইনকন্টিনেন্সের একটা অন্যতম কারণ, মোটা দাগের কথা। আচ্ছা, তারপরে দেখি যে ওভারফ্লো ইনকন্টিনেন্স উইথ ইউরিনারি রিটেনশন। আচ্ছা, এখন ওভারফ্লো হইতেছে, এটার সাথে সাথে আবার রিটেনশনও হচ্ছে, কিছু প্রস্রাব হচ্ছে আটকেও যাচ্ছে। এখন একটা হচ্ছে অবস্ট্রাকশন আছে, যে ইউরেথ্রার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, এখানে যদি এরকম কিছু ফাইব্রয়েড থাকে, বা এখানে যদি কোনো টিমার থাকে বা মাস যদি তৈরি হয়, জায়গাটা ব্লক হয়ে থাকে, অবস্ট্রাকশন হয়ে থাকে, কিংবা এটা যদি ন্যারো হয়ে থাকে, ন্যারো হয়ে যায়, তাহলে এটা একটা অবস্ট্রাকশন। কিংবা দেখা যাচ্ছে যে আরেকটা যেটা বলা আছে, আগেতে পড়ে আসছে যে হাইপার রিফ্লেক্সিয়া, এটা হচ্ছে হাইপো, মানে এখানে হচ্ছে যদি কম যদি হয়, ট্রোসোর মাসেলটা যেটা আছে, যেটা আমাদের হচ্ছে রিফ্লেক্স তৈরি করছে, আমাদের যখন কি হচ্ছে ধরেন আমাদের এখানে 250 ml এর মতো মিক্সচারেশন এখানে এই ইউরিনারি ব্লাডারের মধ্যে নিতে পারে। এটা যখন আস্তে আস্তে যখন আমাদের কখন প্রস্রাবেরই হয়, যখন 60% কভার করছে, 60%, তখনই কিন্তু এই জ্যাট্রোসোর মাসেলটা যেটা আছে সেটাই কিন্তু রিফ্লেক্স পাঠাচ্ছে কোথায়, হাইপোথ্যালামাসে। তারপরে পিটুইটারি থেকে সেখানে অ্যান্টিভ্যাসোপ্রেসিন, সেখান থেকে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু কন্ট্রোল কিন্তু হচ্ছে। এটা হচ্ছে মোটা দাগের কথা, যদি মেকানিজম সহজে বুঝতে চাই। তো সেখানে যদি হাইপোফ্লেক্সিয়া হয়ে যায়, হাইপো রিফ্লেক্সিয়া, তাহলে হচ্ছে যে রিটেনশন একটা কারণ থাকে ডিউ টু ওভারফ্লো, সাথেও দেখা যাচ্ছে ঠিক মতো হচ্ছে ফ্লো, তারপরেও কিছু রয়ে যাচ্ছে, বা তাকে ফোর্স দিতে হচ্ছে, চাপ দিতে হচ্ছে, প্রেশার দিতে হচ্ছে। কনস্টিপেশন তো আর এখানে বলে না, এটাকে বলি যে আমরা প্রেশার দিতে হয়, স্টেন করতে হয়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কারণ। স্প্লিংটার, এই যে যদি আবার একটু এখানে বড় করে দেখতে চাই স্প্লিংটারটা, হ্যাঁ, এটার হচ্ছে লুজ হয়ে যাচ্ছে যেখানে। আচ্ছা, তাহলে কজগুলো দেখিয়ে ফেলছি, আরো কিছু কজ আছে, একটু দেখি। এক্সপ্রেস ইনকন্টিনেন্স, হ্যাঁ, যেটা হচ্ছে জেনেটিক ইউরিনারি ফিস্টুলার কথা আছে, যে খুব দ্রুত মানে ইনকন্টিনেন্স অনবরত তাকে যেতে হয় ফিস্টুলার কারণে, কারণ তখন হচ্ছে যে ওই যে অ্যাবনর্মাল ট্র্যাক হয়ে যায়। তো ফিস্টুলাটা আমি বলছি যে আমরা সামনের ক্লাসে আরো বিস্তারিত পড়বো, এই জন্য আপাতত এটুকুই থাকুক। তারপরে যেটা হচ্ছে যে ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম। আচ্ছা, এইটুকু কি আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, যে যেটুকু আমরা বললাম। তাহলে এখন দেখি যে ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম কি। তো এটা হচ্ছে যে আমাদের যে ইউরেথ্রা যেটা আছে, ইউরেথ্রা যে জায়গাটা আছে, এখানে একটা স্যাক তৈরি হয়, একটা পকেট তৈরি হয়, একটা থলের মতো তৈরি হয়।
আমি আরেকটা ছবি নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এই যে এখানে খুব ভালো দেখতে পারবো, এটা হচ্ছে যে ইউরিনারি ব্লাডারটা অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই কিন্তু আমাদের শরীরে কিন্তু থাকছে। তো এই যে এখানে একটা স্যাক তৈরি হচ্ছে, পকেটের মতো তৈরি হচ্ছে, তো এটা কি বলছি যে ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম। এর ফলে কি হচ্ছে যে এখানে থেকে কিন্তু সহজেই কিন্তু ইউরিন চলে আসছে এবং বের হয়ে যাচ্ছে। সো ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম এটাও খুব বেশি একটা পাওয়া যায় না, হয়তো একটা কজের বড় ধরনের কজের মধ্যে পড়বে না, কিন্তু এটা একটা কারণ আর কি, ওভারঅল কারণ। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে জন্মগতভাবে। ইপিসপেডিয়াস, যেটা অলরেডি বলে ফেলেছি, যে তার যেই জায়গাটার মধ্যে পজিশন ইউরেথ্রার থাকার কথা ছিল সেই জায়গাটার মধ্যে না হয়ে এটা অন্য জায়গা দিয়ে সেটা বের হচ্ছে। এখানে যদি আমরা ছবিটা দেখি, যে এই যে এটা যদি ফিমেলের ইউরেথ্রা যদি হয়, দেখেন এটা একটু উপরের দিকে চলে যাচ্ছে, চলে আসছে কনজেনিটাল ভাবে, এরকম চলে আসছে, বডির বাইরের ক্যাভিটি চলে আসছে। সো এই জিনিসটা কে বলা হচ্ছে যে এপিসপেডিয়াস কিংবা এক্সট্রোপ্যাথি, সরি এক্সট্রোফি, এক্সট্রোপ্যাথি না এক্সট্রোফি, ব্লাডার এক্সট্রোফি। তার মানে ব্লাডারটা যে জায়গায় থাকার কথা ছিল সেখান থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, কিংবা আউট অফ বডি ক্যাভিটি। দিস ইজ সিরিয়াস কেসেস এই দুইটা, এবং নিশ্চিত সার্জারিতে আমাদেরকে রেফার করতে হবে। খুব কম সংখ্যক মানুষের পাওয়া যায় শরীরে, এটাই হচ্ছে ভালো ব্যাপার। আর একটোপিক ইউরেটার, এটা তো অলরেডি বলে ফেলেছি যে ইউরেটারটা আসলে যেখানে থাকার কথা ছিল ইউরিনারি ব্লাডারের সাথে এখানে না আসে, এটা নর্মাল, সরাসরি ইউরেথার সাথে যেটা চলে আসে সেটাই হচ্ছে যে একটোপিক ইউরেটার। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছি আমরা। আমি কিন্তু খুব জি স্লোলি, ভাইয়া। হ্যাঁ স্লোলি কিন্তু আমরা কিন্তু আগাচ্ছি, যাতে করে আমরা ভাইয়া এপিসপেডিয়াসটা একটু আবার বলেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা এপিসপেডিয়াস এবং এক্সট্রফি এই দুইটা জিনিসটা আমরা যে একসাথে বুঝি, হ্যাঁ, কারণ এই দুইটা বিষয় হচ্ছে একরকম। যেটা কনজেনিটাল ভাবে, জন্মগত ভাবে, তো আমরা একটা জানি যে এটা যদি ফিমেলের যদি ব্লাডার হয়, এটা যদি ইউরেথ্রা যদি হয়, তো এটা দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় নাই। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে তার আউট অফ দ্য ক্যাভিটি, বডির বাইরে চলে আসছে জন্মগতভাবে। দেখেন অনেকের আপনারা এরকম দেখবেন যে হার্ট বাইরে বেরিয়ে আসে, ফেসবুকে এরকম দেখে থাকবেন, হ্যাঁ অনলাইনে এরকম ছবি দেখে থাকবেন হয়তো। তো সেটা জন্মের কোনো ত্রুটির কারণে, কোনো জিনের অ্যাবনর্মালিটিস কারণে এই যে বাইরে বেরিয়ে আসছে। দেখেন ছবি দেখতে পাচ্ছেন না এখান থেকে, ছবিটা দেখেন, ছবিটা জি একটু ভালো, ভাইয়া। হ্যাঁ ছবিটা একটু দেখেন। এটা একটা ফিমেল বেবি, হ্যাঁ ফিমেল বেবি। তার হচ্ছে দেখেন এই যে এখানে এটা ক্যাথেটারাইজেশন করা হয়েছে, হ্যাঁ ক্যাথেটার, এটা কিন্তু ক্যাথেটার, ওকে। তো এটা বাইরে চলে আসছে, তারপর এখান থেকে এই ব্লাডার থেকে, যেহেতু এটা ডেভেলপমেন্টটা হয় নাই ইউরেটারটা ঠিক মতো, ব্লাডার দিয়ে সেখান হুম। থেকে ইউরিন গুলো বাইরে বের করা হচ্ছে, কারণ এটা তো বাইরে পাস করতে হবে, নাহলে তো তার হচ্ছে যে আবার হ্যাঁ হ্যাঁ। পিছনে ব্যাক ফ্লো হয়ে কিডনিতে সমস্যা হয়ে যাবে, হাইড্রোনেফ্রোসিস হয়ে যাবে। হাইড্রো মানে পানি, নেফ্রোসিস, ওখানে নেফ্রন গুলো সেখানে প্রদাহ হয়ে যাবে, বা শরীরের রক্তের মধ্যে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাবে। তো আমরা এটা কি বুঝতে পারছি, জি ইপিসপেডিয়াস ভাইয়া। এবং ব্লাডার এক্সট্রফি। আচ্ছা, সো দিস ইজ রেয়ার কেস, খুবই রেয়ার কেস, হয়তো যারা জীবনে হয়তো একটা নাও দেখতে পারেন, বাট জেনে রাখি বিষয়টা। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, যে ফাংশনাল কিছু কারণ আছে, কিছু ট্রানজিয়েন্ট কারণ আছে, হ্যাঁ যেটা হচ্ছে অস্থায়ী কারণ কিছু আছে সেগুলো, যেমন ইনফেকশন হতে পারে, ইউটিআই একটা কারণ হতে পারে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হইলে ইকোলাই দিয়ে যদি হয়, বা অন্য রকম যেগুলো মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেটা তারা যখন হয়, কিংবা এসটিডি ডিজিজ যখন হয়, তখন দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে এরকম ভাবে ঘন ঘন প্রস্রাবের একটা বিষয় দেখা দেয়। ইনফেকশনের যদি হয় তো সেটার কথাই বলা আছে। কিংবা মোবিলিটি যদি হয়, রেস্ট্রিকশন, কম মোবিলিটি যদি হয়, বা দেখা যাচ্ছে মুভমেন্ট না করে সারাদিন বসে থাকার কারণে, সাধারণত এটা স্টুলের ক্ষেত্রে বেশি হয়, কনস্টিপেশনটা বেশি হয়, কিন্তু প্রস্রাবের ক্ষেত্রেও কেউ কেউ হতে পারে। দেখেন কথাটা বুঝেন, যে ল্যাক অফ ফিজিক্যাল ওয়ার্ক কনস্টিপেশনের একটা অন্যতম কারণ। আমরা সারাদিন বসে থাকি, চেয়ারে বসে থাকি বা যেখানে খাটে বসে থাকি, তো সেটা কিন্তু একটা কারণ। ঠিক এরকম বিষয় কিছুটা মিকচুরেশনের ক্ষেত্রেও কিছুটা ঘটে, হয়তো কম পরিমাণ। এর সাথে সাথে কিছু কিছু সাইকোলজিক্যাল কথা আছে, যেমন ডিলেরিয়াম কিংবা ডিমেনশিয়া, এই যে ভুলে যাওয়া কিংবা প্রলাপ বকা, এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো কিছু কিছু মানুষের এই বিষয়গুলোর সাথে এগুলো থাকতে পারে, অ্যাসোসিয়েট হিসেবে থাকতে পারে, নাও থাকতে পারে। সো এই জন্য বলছে যে ট্রানজিয়েন্ট, অস্থায়ী, অস্পষ্ট। আরেকটা হচ্ছে যে এক্সেসিভ ইউরিন প্রোডাকশন যদি হয়, এটা একটা অন্যতম কারণ। ফাংশনাল, যেটা হচ্ছে যে এই ইনসিপিডাস,
যে আমরা জানি, এবং ম্যালাইটাস দুইটার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যে বেশি আমাদের যে হাইপার রেফ্লেক্সিয়া হচ্ছে কিংবা এডিএস এর অ্যাক্টিভিটিটা তখন কিন্তু কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিকমতো কাজ করতে পারতেছে না। স্পেশালি এটা ইনসিপিডাসের মধ্যে হচ্ছে, ডায়াবেটিক্স ইনসিপিডাস, বা আমরা সেটাকে বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি অনেক সময় বিষয়টাকে। তো এগুলো আরো বাস্ট অবশ্যই বলার দাবি রাখে নিশ্চয়ই, কিন্তু এটা নিশ্চয়ই আরেকটা সাবজেক্টের বিষয় এবং আরেকটা ক্লাসের ব্যাপার। শুধুমাত্র জেনে রাখি যে মেলাইটাস কিংবা ইনসিপিডাস যেটাই হোক, এটার মধ্যে আবার টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, নন ইনসুলিন, কিছুটা ইনসুলিন ডিপেন্ডেন্ট আছে। তো সেগুলো একটা কারণ। আমরা এখন একটু ওভারঅল যেহেতু কজ পড়তেছি, সেজন্য এটার ভিতরে এখন আপাতত যাচ্ছি না। তাহলে এই হচ্ছে কজ গুলো পড়লাম। তাহলে আমরা এতক্ষণ তার আগে দেখলাম যে বিভিন্ন টাইপ গুলো আমরা দেখে আসি, যে ইনকন্টিনেন্সের টাইপ, এবং তারপর আমরা এটা যে কজ গুলো যেগুলো আছে সেই কজ গুলো আমরা দেখতে পেলাম। ওকে, এখন আমরা দেখি যে বাংলাদেশে কেন এই জিনিসটা একটু কমন। এই যে ইউরিনারি ইনকন্টিনেন্স কিংবা ইনভলেন্টারি মিকচুরেশন প্রবলেমটা আমাদের দেশের মায়েদের বা মেয়েদের কেন বেশি কমন। আচ্ছা, তো এখানে যেটা বলা আছে যে ফিস্চুলা ফলোইং হিস্টেরেক্টমি। আচ্ছা, তো হিস্টেরেক্টমি মানে আমরা জানি যে রিমুভাল অফ দ্য ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, যেটাকে আমরা বলি যে টোটাল হিস্টেরেক্টমি। টোটাল হিস্টেরেক্টমি আমরা এই বিষয়টাকে বলতেছি। তো পুরো বিষয়টাকে কি করে দেওয়া, রিমুভ করে দেওয়া। তো তখন যদি দেখা যাচ্ছে যে আমাদের যেখানে যে ব্লাডারটা যেটা থাকে, সেটা যদি আমাদের সার্জনের অজ্ঞতাবশত কিংবা দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি ইনজুরি হয়ে যায়, ইনজুরি হয়ে যে সেখান থেকে যদি একটা ট্র্যাক যদি হয়ে যায়, এটার সাথে অ্যাবনর্মাল যদি চলে আসে ইন দা ভেজাইনা সাথে যদি হয়ে যায়, তো সেটা একটা অন্যতম কারণ হচ্ছে ইনকন্টিনেন্স। তো ইরেচ্ছা দিয়ে না হয়ে দেখা যাচ্ছে যে এখানকার যে ওয়ালটা যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনজুর্ড হয়েছে, সেটাই বলা আছে যে ফিস্চুলা ফলোইং হিস্টেরেক্টমি। ইউটেরাসটা রিমুভ করে দেওয়ার ফলে দেখেন এটা একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা অর্গান, যে ইউটেরাস সহজে কিন্তু ইউটেরাসটা কিন্তু ফেলে দেওয়া হয় না, খুব বেশি কারণ না হলে ম্যালিগনেন্সি কিংবা দেখা যাচ্ছে যে একদম প্রলং ম্যানোরেজিয়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না, সেই সমস্ত কেস ছাড়া সাধারণত হিস্টেরেক্টমি কিন্তু আসলে করা হয় না। আচ্ছা, গত ক্লাসে আমরা যখন প্রলাপস পড়ছিলাম তখন আমরা কিন্তু হিস্টেরেক্টমি করা হয়, কিছু কিছু ক্ষেত্রে পড়ছি অ্যানাটমিক্যাল পজিশন ঠিক করার জন্য। যে অ্যান্ট্রিভার্সন থেকে যখন রেট্রোফ্লেকশন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা তখন হিস্টেরেক্টমি করা সাজেস্ট করা হয়, সব সময় না, কিছু পেশেন্টে কিন্তু করা হয়। আচ্ছা, সেটা গেল। তারপরে হচ্ছে লেস অ্যান্টিনেটাল কেয়ার টু রুল আউট রিস্ক মাদার লাইকলি টু ডেভেলপ অবস্ট্রাক্টেড লেবার। আচ্ছা, তো অ্যান্টিনেটাল কেয়ার যে প্রেগনেন্সির সময় যে যত্নটা, সেটা দেখা যাচ্ছে ঠিক মতো নেওয়া হচ্ছে না। এটা দেখা যাচ্ছে যে এখন হয়তো সচেতনতা আসছে মানুষের মধ্যে, এখন প্রেগনেন্ট হইলে কেউ না কেউ নিয়ে আসে এখন হসপিটালে, হয়তো ডাক্তারের কাছে নিয়ে আসে, সেই জন্য এখন আর কিন্তু অবস্ট্রাক্টেড লেবার যেটা, সেটা কিন্তু খুব বেশি এটা পাওয়া যাচ্ছে না, হয়তো খুব কম পাওয়া যায়, ক্লিনিক্যালি কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। বাট একটা সময় ছিল যখন একটু সচেতনতার একটু কম অভাব ছিল, বা এই বিষয়গুলো ছিল, তখন কিন্তু অবস্ট্রাক্টেড লেবার যেটা, এটা বলতেছি অবস্ট্রাক্টেড লেবার কি চলে আসছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু বোঝা উচিত। যে একটা সময় অনেকে হয়তো বলবে মুরব্বীরা যে আমাদের তো ছেলে মেয়ে অনেকগুলো হয়েছে, আমরা কোন ডাক্তারের কাছে গিয়েছি, কিংবা আমাদের আগে যারা ছিল তাদের কোন ডাক্তারের কাছে গিয়েছে, তখন তো ডাক্তার ছিল না। এখন এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে এক ধরনের লজিক, কিন্তু লজিকটা আসলে সবসময় সুন্দর না। লজিকটা কেন, লজিকটা সুন্দর না, আমাদের কিন্তু বডির যে স্ট্যাবিলিটি, বডির যে পাওয়ার, সেটা কিন্তু কমে আসছে। আপনারা নিজেরাই দেখেন যে আপনাদের মা কিংবা দাদুরা যে পরিমাণ পরিশ্রম করে আসছেন কিংবা করছে, আমরা কিন্তু সেটা করতে পারছি না, আমরা ছেলেরাও পারছি না, আমাদের মেয়েরাও কিন্তু পারছে না। আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিল, এক দুই পুরুষ, তারা কিন্তু আহ, খুব কৃষি নির্ভর ছিল, কৃষি কাজ করতে হইতো, হার্ড ওয়ার্কিং ছিল, যেটা ম্যানুয়াল লেবার বলি। তো সেই লেবার আর এই লেবার কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, তো এখানে একটু করে বলে রাখি যে অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে কি হচ্ছে, যে আমরা তো জানি যে লেবার হওয়ার জন্য, কোন একটা বেবি ডেলিভারি হওয়ার জন্য এখানে তিনটা বিষয় কাজ করে। একটা হচ্ছে পাওয়ার থাকতে হবে, ইউটেরাসটার পাওয়ার থাকতে হবে, হ্যাঁ, তারপরে যে প্যাসেঞ্জারটা ঠিক থাকতে হবে, প্যাসেঞ্জার মানে বেবিটা আছে এটা ঠিক থাকতে হবে, এবং হচ্ছে যে প্যাসেজ যেটা আছে ভেজাইনা, এটা ঠিক থাকতে হবে। তো এই তিনটা বিষয়ের মধ্যে পাওয়ার, প্যাসেজ আর প্যাসেঞ্জার, এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা অ্যাবনর্মালিটি থাকে, দেখা যাচ্ছে যে ঠিক মতো ভ্যাজাইনাটার ওপেনিংটা হয় না, টেন্সিং ডাইলেশন হয়নি, তাহলে সেটা অবস্ট্রাকশন হয়ে গেল, অবস্ট্রাকশন বাধাগ্রস্ত হয়ে গেল।
তো আপাতত এইটুকুই জেনে রাখি, সামনে যখন অবস্টেটিক্স আমি ক্লাস নিব তখন এগুলো আরো খুব ডিটেলসে পড়ানো হবে ইনশাল্লাহ, সেটা থাকবে আমরা। তারপরে হচ্ছে যে লেস পোস্টনেটাল কেয়ার, যে অবস্ট্রাকটেড লেবার পোস্টনেটাল মানে কি, যে অ্যান্টিনেটাল, প্রিনেটাল, অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, যে বেবি হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কেয়ারটা, সেটা কিন্তু একটা কারণ হতে পারে, বা যে সময়টা হচ্ছে অবস্ট্রাক্টেড হতে পারে, এবং অবস্ট্রাকশনের কারণে এই লেবারটা দীর্ঘায়িত হতে পারে, প্রলং হতে পারে। আমরা লেবারে 3টা স্টেজ পড়ে আছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমরা এখানে জানি যে ফার্স্টের যে লেবারটা, এটা থেকে 12 থেকে 14 ঘন্টা, হ্যাঁ, এই পরিমাণ পেইন থাকে। আপনারা শুনবেন যে বলে যে কতক্ষণ পেইন আছে, কতক্ষণ ধরে উঠছে, এটা কিন্তু জিজ্ঞেস করি। তারপর হচ্ছে সেকেন্ড স্টেজের লেবারটা, এটা হচ্ছে 6 to 8 আওয়ার, হ্যাঁ, 8 আওয়ার। এটা হচ্ছে 30 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট, থার্ড স্টেজ অফ লেবার। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেজটা 12 থেকে 14 ঘন্টা না হয়ে তার থেকে বেশি সময় হয়ে যাচ্ছে, এখনো তার সার্ভিক্সটা ঠিক মতো ডাইলেটেশন হচ্ছে না 10 সেন্টিমিটার। দিস ইজ অবস্ট্রাক্টেড লেবার, এবং এই কারণে এটা দেরি হচ্ছে, এই জন্য এটা প্রলং লেবার। তো এটার কারণে দেখা যাচ্ছে যে কিছুটা কারণ ইনকন্টিনেন্সের থাকে, যেহেতু আমাদের এখানে জানি যে প্রেগনেন্সি অবস্থায় আমরা যদি একটু ফিমেল একটা, এখানে একটা অবস্থা, আচ্ছা দেখি যে এই যে ইউটেরাস, হ্যাঁ, আমরা একটু খেয়াল রাখি, খেয়াল করি এটা, যে ইউটেরাস, এটা ধরুন এটা যখন প্রেগনেন্ট থাকে তখন প্রোডাক্ট যখন ইউটেরাসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমরা তো জানি। তো বড় যখন হচ্ছে এটা কিন্তু এই যে ইউরিনারি ব্লাডারটা আছে এটার উপর কিন্তু প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু যখন বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দেখবো যে প্রেগনেন্সি অবস্থায় সাধারণ তুলনায় কিন্তু একটা ওমেনের কিন্তু তার ম্যাচুরেশনের হার কিন্তু অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, শেষের দিকটা আমরা দেখবো যে লাস্ট ট্রাইমিস্টার যেটা আছে, 7 মাস, 8 মাস কিংবা 9 মাসের দিকটা বেড়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু, হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস একটা রোগ আছে, সেটা হতে পারে, কিন্তু এটাও কিন্তু একটা অন্যরকম কিন্তু কজ। তো আমরা সেটা কিন্তু ইভ্যালুয়েশনে একটা দাবি রাখি নিশ্চয়ই। আসলে এই বিষয়টা কি, যে যে যত জানবে তার ভিতর তত সচেতনতা আসবে, অন্ধকার দূর হবে, তার ভিতরে গোড়ামি দূর হবে। হ্যাঁ, যে আমি যত জানবো তখন আমাদের জন্য এটা কেয়ার করা সুবিধা হবে। যে অনেক রুগী এরকম এসে বলি, যে একটু বলি যে আপনাদের একটু বলে রাখি, যে চেম্বারের সুবাদে অনেক পেশেন্ট এসে এরকম বলে যে আমার ওয়াইফ তো কনসিভ করছে, 6 মাস 7 মাস চলে, একটু ওষুধ দেন যাতে নর্মাল ডেলিভারি হয়। হ্যাঁ, সো এই প্রশ্নটা খুব বারে বারেই ফ্রিকোয়েন্টলি চেম্বারের সম্মুখীন হতে হয়েছে। তো এটা তাদেরকে বোঝানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি তো জানি না তার ওয়াইফের কি অবস্থা এখন, যে সবগুলো প্যাসেজ পাওয়ার প্যাসেঞ্জার ঠিক আছে কিনা, আনুষঙ্গিক রোগ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, পায়ে পানি আসছে কিনা, হ্যাঁ, কিংবা দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অবস্থাটা সেটা তখন ঠিক আছে কিনা, কিংবা বেবির যে পজিশনটা আছে সেই পজিশনটা কি ঠিক মতো আছে কিনা, ব্রিজ প্রেজেন্টেশন আছে কিনা। তার মানে আপনি যখন জানবেন আপনার মাঝখানে ভয় বেশি। তো আমি আবার অনেক ডাক্তারদের দেখি যে আসলে পালসিটিলা কোলোফাইলাম দিয়ে দেয়। হ্যাঁ, তো আমি তো পারি না দিতে, আমার ভিতর তো ভয় কাজ করে, যে বেবিটা যদি পজিশন যদি না হয়, অ্যান্টিভার্সন কি বলে সরি, ব্রিজ প্রেজেন্টেশন যদি হয়, কিংবা অবলিক প্রেজেন্টেশন যদি হয়, তাহলে তো ওষুধটা দিয়ে তো তাকে আর মেয়ের ক্ষতি করছি। কিংবা দেখা যাচ্ছে তার হচ্ছে যে সার্ভিক্সটা হচ্ছে ডাইলেটেড হতে পারছে না, সবার তো একরকম হবে না। তো সেই জন্য এই যে বিষয়টা, তো এই বিষয়গুলোকে আমাদের সামাজিকভাবে সচেতন তৈরি করতে হবে। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এই বিষয়গুলো মানুষদের কাছে পৌঁছে দিতে হবে, সচেতনতাগুলো তৈরি করতে হবে। তা না হলে আসলে আর আপনি পালসিটিলা, কোলোফাইলাম, বেলাডোনা, সিমিসিফিউগা এগুলো দিয়ে দিবেন, বলবো এটা কাজ না হলে এটা দাও, এটা কাজ না হলে এটা দাও, তিনটাই হইলো না, হয়ে গেল অবস্ট্রাক্টেড লেবার, চলে গেল, বেবির অবস্থা হয়ে গেল খারাপ, হয়ে গেল হাইপোক্সিয়া হয়ে গেল, তারপরে বকাবাজি শুরু করে দিল আপনাকে। তো সেটা হচ্ছে কথা, সচেতনতা আসলে দরকার আমাদের। তারপরে হচ্ছে লেস কেয়ার ডিউরিং অবস্টেটিক এন্ড গাইনোকোলজিক্যাল সার্জারি টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য ব্লাডার। অলরেডি এটা বোধহয় বলা হয়ে গেছে অনেকবার, যে যেহেতু ব্লাডারটা খুব কাছাকাছি থাকতেছে, সেটার কারণে খুব ইনজুরি হয়ে যাওয়ার কারণে, ফরসেপস ডেলিভারির কারণে, ফরসেপস দিয়ে যেখানে ব্যান্টোজ দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু হতে পারে। কারণ আমরা তো ছবিতে দেখতেছি জিনিসটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু যখন আমরা কাজ করতে যাই, বা যদি আপনারা ইউটিউবে একটু দেখেন এগুলো ভিডিওগুলো, সার্জারি দেখবেন এতটা সহজ না। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ইউটেরাসটা আলাদা আছে, আমরা এটা সহজ এখান থেকে প্রোডাক্টটা বের করে ফেলবো না, এতটা সহজ কিন্তু না। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা এই যে পরবর্তী সময়ে যেটা বলা আছে, যে কমিউনিটি অ্যাওয়ারনেস টু অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট ফর সেন্ডিং দ্য পেশেন্ট টু দ্য প্রপার প্লেস এন্ড সেফ ডেলিভারি ইজ অন স্টিল অ্যাচিভ। এখনো হয়তো একটু পেরিফেরি গ্রামগুলোতে কিংবা শহরের বাইরে যে অঞ্চলগুলো আছে সেই জায়গায় হয়তো এখনো
কমিউনিটি ক্লিক যদিও হয়েছে, তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো এখনো ঠিক সেইভাবে সচেতনতার অভাব কিংবা ডাক্তারের অভাব, সেটার কারণে কিন্তু অ্যাওয়ারনেসটা কিন্তু তৈরি হয় নাই, এবং এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রলং লেবার কিংবা অবস্ট্রাক্টেড লেবার, এবং এর কারণে এই ইনকন্টিনেন্স হচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম, এই যে কজগুলো, যে আমাদের দেশে কেন এই জিনিসটা। আমি একটু সময় নিয়ে কিন্তু মানে ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, আমি যেটা আসলে পছন্দ করি যে জিনিসগুলো খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে। শুধুমাত্র বইয়ে লেখা আছে সেটা রিডিং করে শেষ করে দিব সেটা না, আমি চেষ্টা করি যে কিছুটা বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে আসছি, যাতে করে আপনারা বাস্তবের সাথে পড়াশোনার যে বইয়ের যে পড়াটা আছে এটার সাথে যেন কোরিলেট করতে পারেন। সো এটুকু বুঝে থাকেন যদি, তাহলে আমরা নেক্সটে হয়তো যাব। যে এইটুকু বলেন যে আপনারা কি এটুকু ক্লিয়ার হইলেন কিনা। জি ভাইয়া। তো আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো সারা জিজ্ঞেস করি যে আপনি কি জিনিসটা বুঝলেন, এই যে এতক্ষণ ধরে যে জিনিসটার জি কথা ভাইয়া। বলছি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ 60% অন্তত বুঝতে হবে, হ্যাঁ বাকিটা হয়তো পরবর্তী ভিডিও দেখে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা পড়াশোনা আজকে। এখন আমরা ডিফারেন্সিয়েটটা একটু দেখি। জাস্ট আমরা যে স্ট্রেস ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স, আরেকটা হচ্ছে ডেট্রোসোর যে মাসলটা সেটার ইনস্টেবিলিটি, এই তিনটার কারণে আসলে কি কি হয়। প্রথমত হচ্ছে যে এটার সাথে স্ট্রেস থাকবে, স্ট্রেসের সাথে এটাই বলা হচ্ছে যে কোইনসাইট, এটার সাথে মিলিত হবে স্ট্রেসটা থাকবে। আর আর্জের ক্ষেত্রে আনএবল থাকবে, সে কন্ট্রোল রাখতে পারবে না এবং তাকে যেতেই হবে। অনস দেয়ার ইজ নো টু বয়েড, তাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে দ্য ইনকন্টিনেন্স মে অকার অ্যাব্রাপ্টলি, হঠাৎ হতে পারে, যে তার ব্লাডারটা পূর্ণ হয় নাই এখনো, কিন্তু হাইপারডিফ্লেক্সিয়ার কারণে এটা হতে পারে। এটার ক্ষেত্রে আর্জেন্সিটা থাকবে কি, নো প্রায়র টু অ্যাভয়েড, তাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, আর্জেন্সি থাকবে। আর এটা রাত্রির বেলায় বেশি হয়, এটা একটু খেয়াল রাখি যে এই ডেট্রোসোর ইনস্টাবিলিটি রাত্রির বেলায় নকচোরিয়া নিশাচর সে বেশি হয়। এই ক্ষেত্রে অ্যামাউন্টটা থাকবে স্মল, এই ক্ষেত্রে লার্জ এবং লার্জ। হ্যাঁ, স্ট্রেসের ক্ষেত্রে কি থাকবে, কম থাকবে। দিস ইজ এ সিমটম, এগুলো কিন্তু আমাদের কিন্তু ইভালুয়েট করতে হবে ইন দ্য ক্লিনিক, ক্লিনিক্যাল ফিচার। ওকে, তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে পেশেন্ট কখন বুঝতে পারবে, এটা বুঝতে পারবে স্ট্রেসের সময় যখন চাপ আসবে তখন ঠিকই পেশেন্ট বুঝতে পারবে, এবং এটাও বুঝতে পারবে যে তার খুব দ্রুত আর্জেন্সি চলে আসবে। বাট এখানে কিন্তু পেশেন্ট কিন্তু বুঝতে পারতেছে না, বাট কারণ এটা কিন্তু কন্ট্রোল করছে কে, যে ডেট্রোসোর যে মাসেলটা সেটা কন্ট্রোল করছে, এই জন্য সে এটা অ্যাওয়ারনেস থাকবে না বা তখন বুঝতে পারবে না। তারপরে হচ্ছে ম্যাচুরেশনটা এখানে নর্মাল হবে, স্বাভাবিকভাবে যতটুকু হওয়ার কথা, এবং এটা ফ্রিকোয়েন্টলি এবং এটা অফ্রিকোয়েন্টলি হয়ে যাবে। সো দিস ইজ এ স্ট্রেস ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স এবং ল্যাকটোসের ইনস্টেবল, আমরা কোথায় বুঝে গেছি আমরা। সো আমরা এখন নেক্সট আমাদের রেপার্টরিতে চলে আসি, যে আমরা আসলে রেপার্টরিতে কিভাবে আমরা এই বিষয়গুলোকে আমরা দেখব বা কি কি পাবো, সেটার দিকে আমরা এখন চলে আসি। আমাদের যে মূল পড়াটা আসলে রেপার্টরি থেকে আমরা সিমটম গুলো প্রথমে কালেকশন করব সবগুলো অ্যাজ এ হোল, তারপর আমরা স্পেসিফিক যে বিষয়টা আছে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়তেছি। তাহলে হয় কি যে আমাদের যখন ফাইনালে যখন আমরা রেপার্টরি করব আমাদের সময় লাগবে না, আমরা কিন্তু চট করে কিন্তু তখন কি রেপার্টরি কিন্তু বের করতে কিন্তু পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সিনথেসিস রেপার্টরিটাই দেখি। যে এখানে আছে যে ইউরিনেশন ইনভলেন্টারি আছে, ইনভলেন্টারি নাইট আছে, যেটা আমরা এখানে ডেট্রোসোর বলেছি। তাহলে আমাদের এই যে কনভেনশনাল যে মেডিকেল পড়াটা এলোপ্যাথির সাথে কিন্তু হোমিওপ্যাথির আমাদের এখানেই কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন ইনভলেন্টারির মধ্যে এখানে আর্চ কিংবা স্ট্রেস এই দুইটা কিন্তু একসাথেই কিন্তু আমাদের কিন্তু রেপার্টরি দেয়া আছে। ঠিক আছে, শুধুমাত্র আমরা সিমটম নিয়ে যদি পড়ে থাকি তাহলে হয়তো সব জায়গায় আমরা মানে একটা খেয়ে হারিয়ে ফেলবো। হ্যাঁ, যদি বলা হয় যে একটা পজিশনের কথা বলা হয় যে ওই জায়গাটার মধ্যে আসবা, ওখানে অনেক গাছপালা আছে, ওখানে একটা নদী আছে, নদীর পারে একটা কি বলে যে সিঁড়ি দেয়া কাঠ বাঁধানো আছে। তো এটা আমি সবসময় যে ওই সিঁড়িটার কাছে পৌঁছাতে পারবো ওই জায়গাটায় নট শিওর। একটা প্লেস যদি বলে দিই যে ওই প্লেসের মধ্যে এই জায়গাটায়, তাহলে কিন্তু আমার জন্য বোঝাটা সহজ। এই জন্য ডিজিজ বুঝতে পারলে সিমটম বোঝা কিন্তু আমার জন্য কিন্তু সহজ। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। কি ছিল প্রথম, এটা যে ইউরিনেশন ইনভলেন্টারি ছিল। আচ্ছা, তাহলে এটা ব্লাডারে পাবো আমরা, যেহেতু ব্লাডার নিয়ে বলতেছি আজকে ক্লাসে, তাহলে ব্লাডার চ্যাপ্টার এখান থেকে চলে যাই। ব্লাডার এখান থেকে লিখতে হবে ইউরিনেশন, ইউরিনেশন লিখে তারপর লিখতে হবে ইনভলেন্টারি। ওকে, তো ইনভলেন্টারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ওষুধ আছে, প্রায়
86টার মতো ওষুধ আছে। এপিসমেল, এলিয়াম সিপা, আর্জেন্টামাইটিকাম, আর্সেনিক, আর্সেনিক আয়োড, বেলাডোনা, কোস্টিকাম, ডালকামারা, লাইকোপোডিয়াম, নাক্সবম, নাট্রামিউটিকাম, ফসফরাস, সুরিনাম, পাস্টিরা, রাস্টক, সিপিয়া, স্টেফাই, সেগিরিয়া। এখন এটা হচ্ছে জেনারেল ওষুধ। এখন আমাদের আসি আমরা আমাদের হোমিওপ্যাথিক যে সিমটম সিমিলারিটি বলি, এখন আসি সিমটম, যে ডে টাইমে যদি হয়, রাতের বেলা যদি হয়, স্লিপ যখন হয়, স্লিপ অ্যাগ্রাভেশন ডিউরিং, যখন ঘুম চাপে সেই সময় যদি হয়, ওয়াকিং অ্যাগ্রাভেশনের কারোর সময় যদি হয়, ফরওয়ার্ড মর্নিং সকালবেলা যদি হয়, সকালের দিকটাই হয়, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে সকালের দিকে, ফরনুন। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে নাইট ইনকন্টিনেন্স ইন বেড, বেড সোর। হ্যাঁ, অনেকে আর এরকম বাচ্চারা আসে বলে যে এখানে দেখেন, এখানে কিন্তু মেল ফিমেল কিন্তু আলাদা করে দেয়া নাই, এখানে কিন্তু সবার ইন জেনারেল কথা বলা আছে। তো ইনকন্টিনেন্স ইন বেড, হ্যাঁ, নকচুরিয়া, যেটা যে বেড ওয়েটিং বলি আমরা, তখন কিন্তু আমরা এই মেডিসিন গুলো কিন্তু বিবেচনা করি। এপিসমেল, একটু বড় করে দেখাই, এপিসমেল, আর্জেন্টামাইট্রিকা, মার্নিকা, আর্সেনিক, বেলাডোনা, বেনজিক্যালিস, কোস্টিকাম, ইকুইজিটাম, ফেরাম্পুস গাফাডিস, কেলনাইট্রিকাম, ক্রিওজোট, লেককেন, ম্যাকফস, নাইট্রাম, নাইট্রিক অ্যাসিড, পাসিডা, রাস্টক, সিপা, স্যালিসিয়াস, সালফার। তো এই 21টা ওষুধের কথা বললাম, যে এখানকার আবার রাতের বেলায় আবার মিডনাইট দেয়া আছে। দেখেন, এটাই হচ্ছে আমি মনে করি যে আমাদের একটা অন্যতম ইউনিক, যে আমাদের হোমিওপ্যাথি যে ইউনিসিটি, স্পেসিফিক টু স্পেসিফিক। একে তো নির্দিষ্ট, নির্দিষ্টর ভিতরে আবার নির্দিষ্ট, যে রাতের আগে যদি হয়, দেখেন 5টার সময় যদি হয়, আহ, এখানে থার্ড গ্রেডের ওষুধ, কারণ এটা হয়তো সব পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়নি, সেজন্য এখানে এটা কালো কালি দিয়ে লেখা, মর্নিং টু আর্ট, কিংবা একজিমার হিস্টোরি থাকে, দেখেন কোথায় একজিমা কোথায় কি, ক্যাথেটারাইজেশন আফটার, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ফস, চিলড্রেন ইন, হ্যাঁ, কফিং অ্যাগ্রাভেশন ডিউরিং, কলচিকাম, ড্রিং অফ ইউরিনেটিং অয়েল, হ্যাঁ, সেই স্বপ্ন দেখতেছে, বিছানায় প্রস্রাব করতেছে, হ্যাঁ, সকালবেলা উঠে দেখে ঘটনা ঘটাই দিছে, কিংবা প্রথম স্লিপের যখন হয়, কস্টিকাম, সিপিয়া, সাইলিশিয়া, হ্যাঁ, ফোর টাইম, ফাইট আফটার, ভয়ের পরে, হ্যাবিট হয়, নো টানজিবল কজ এক্সেপ্ট, কোনো কারণ নাই কোনো, ইকুইজিটাম, হাইমেল, ফুটা ফুটায় আমরা পড়ি, মিকচুরেশন। তো এইভাবে যে রুব্রিক্স গুলো আছে বা সিমটম গুলো আছে, যে ভাষায় বলি না কেন, আমরা বোধহয় এখান থেকে আমি আর বলতেছি না, বুঝে ফেলবো সবাই। হ্যাঁ, খুব সহজ অর্থ, মূল বিষয়টা পড়িয়ে দিলাম, ধরিয়ে দিলাম, এখন আপনারা দেখে নেবেন, বাস। আমার কাজ হচ্ছে এটুকুই, যে আপনাদেরকে ধরিয়ে দিব। অলরেডি নাইট কিন্তু বলেই ফেলেছি যে নকচুরিয়া যেটা আছে, তার মানে আমরা তাহলে পরবর্তী রেপার্টরিতে যাই, মার্ফের রেপার্টরি যেটা আছে, এবং এখানে আমরা অনেকগুলো রুব্রিক্স দেখতে পাচ্ছি, এবং হচ্ছে যে এখানে খুবই স্পেসিফিক কিছু ওষুধ কিন্তু পাবো। তো ঠিক আছে, তাহলে আমরা একে একে দেখি। যে প্রথমে আছে বেড ওয়েটিং কিংবা অ্যানইউরেসিস, যে রাতের বেলায় সে ব্যাগ ধারণ করতে সক্ষম না, অক্ষম হয়ে যায়, তখন সেটার কারণে কি হচ্ছে সেটা আমরা একটু এখন দেখি। তাহলে এখান থেকে চেঞ্জ করে মারফিট টু, তাহলে আমরা আবার সব চলে যাচ্ছি, এখন আমরা সব কিছু পাবো কোথায়, ব্লাডার চ্যাপ্টারে পাবো। তাহলে ব্লাডার চ্যাপ্টারটাকে সিলেক্ট করে নেই, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি দেয়া, সেই জন্য বি দিয়ে ব্লাডার, এই যে চলে আসছে। তারপরে প্রথমে যেটা ছিল ব্যাড ওয়েটিং অ্যান্ড নিউরেসিস। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ব্যাড ওয়েটিং লিখি, ব্যাড ওয়েটিং অ্যান্ড নিউরেসিস। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ওষুধ দেওয়া আছে, এপিসমেল, বেনজোইক অ্যাসিড, আমি আর পড়ছি না। এটা একটু গুরুত্বপূর্ণ, যে অ্যাডাল্ট সেন্স যদি হয়, যে আমরা বয়স্ক মানুষের যদি এরকম ঘটনা কিন্তু ঘটে যদি হয়, ল্যাককেন, লাইকোপোডিয়াম, হ্যাঁ, তখন কিন্তু এটা মনে রাখতে হবে। একটু বয়স্ক মানুষের, চিলড্রেন যদি হয়, তাহলে তো বলেই ফেলছে অলরেডি, ডিফিকাল্ট টু ওয়েকেন ইন চিলড্রেন, সে অনেক বাচ্চা এরকম বলে যে চেম্বারে, যে সে ভাবে যে বাইরে প্রস্রাব করতেছে, বা তখন প্রস্রাবের সময় তার ঘুমটা ভাঙে না, সেটা কারণ বলে, তখন আপনাকে এই ওষুধ দিতে হবে। এবং আমি স্পেশালি সাজেস্ট করছি যে এই মারফি রেপার্টরিটাকে গুরুত্ব দিতে, হ্যাঁ, এইসব ক্ষেত্রে। ড্রিমিং অফ ইউরিনেটিং হোয়াইল, ফার্স্ট স্লিপ, হ্যাবিট হয়, নো টানজিবল কজ, মিডনাইট, মর্নিং টুয়ার্স, তারপর হচ্ছে স্পাজমেটিক অ্যানিউরিসিস। তো এই যে ইনভলেন্টারি ম্যাচুরেশন যে জিনিসটা পড়লাম, এখন আমাদের সাথে এই জিনিসগুলোকে আমরা যতটা কাছাকাছি সম্ভব জিনিসটা নিয়ে যাব। এখন এটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমাকে রেপার্টরি কিন্তু টপ বের করতে পারবো। আদারওয়াইজ কিন্তু রেপার্টরিটা আমাদের কাছে কঠিন লাগে কেন, আমরা আসলে এইভাবে কিন্তু পড়ে আসি নাই, যে প্রত্যেকটা ডিজিজ পড়ার সাথে যদি আমরা যদি এরকম ভাবে ধরে ধরে পড়ে আসতাম, আশা করছি আপনাদের গাইনিকোলজিতে এই ধরনের কোনো সমস্যা থাকবে না। আমি যখন আমাদের এই বিষয়টা যখন আমি শেষ করব ইনশাল্লাহ। তারপর দেখি ব্লাডার, আর্জেন্ট ইউরিনেট, ফ্রিকোয়েন্ট, হ্যাঁ, ইউরিনেট। দেখেন এখানে ভাষাগুলো একটু অন্যরকম কেন, যে এই পর্যন্ত দেখেন অনেকগুলো বিষয় এক, তারপরে এই সিমটমটা একটু ভিন্নতা আসছে, এই জন্য এখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু একটু মিলিয়ে নিতে হবে। ফ্রিকোয়েন্টলি ইউরিনেটিং ইমিডিয়েটলি, ইফ হি ডাজন্ট
এ ফিলিং অ্যাজ ইফ ইউরিন পাস ইনভলেন্টারি হুইচ ইজ নট সো। সে মনে করে, হুইচ ইজ নট সো, সে মনে করে এ ফিলিং অ্যাজ ইফ ইউরিন পাস ইনভলেন্টারি, সে মনে করতেছে যে অনবরত সে এটা হয়ে যাচ্ছে। ইফ হি ডাজ নট, সে যদিও চায় না, এবং সেটা ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে। তার মানে এখানে সোজা কথা যে আর্জ ইনকন্টিনেন্স জিনিসটা আছে, সেই জিনিসটাই বড় করে একটা লম্বা ভাষায় এখানে বলতেছে। তো আমরা দেখি এটা কি। তো প্রথমে আমরা চলে যেতে হবে ব্লাডারে, তারপরে লিখতে হবে আর্জিং, আর্জিং ইউরিনেট, তারপরে হচ্ছে ইউরিনেশন আফটার, না এটা বোধহয় আমরা পুরোটা বোধহয় হয় না, আর্জিং, আচ্ছা একটু দেখে নিই এটা, আর্জিং টু ইউরিনেট, আচ্ছা তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্ট, আচ্ছা ফ্রিকোয়েন্টের পরে হচ্ছে ইউরিনেট ইমিডিয়েটলি ইফ, হ্যাঁ দেখেন দেখেন একটা মাত্র ওষুধ ব্রায়োনিয়া, হ্যাঁ দিস ইজ মোর স্পেসিফিক ওষুধ, এই জন্য বলতেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ রেপার্টরি, যে ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে। ইফ হি ডাজন্ট ফিলিং অ্যাজ ইফ ইউরিন পাসিং ভলান্টারি হুইচ ইজ নট সো, আসলে বের হইতেছে না বাট সে মনে করতেছে, সো দিস ইজ এ ব্রায়োনিয়া, ব্রায়োনিয়ার মধ্যে এই সিমটমটা আছে। উইদাউট পাসিং এনি দেন হোয়াইল সিটিং ইন ভলেন্টারি ফ্লো, সে যখন বসে থাকে তখনই কেবল ফ্লোটা হয়। উইদাউট পাসিং এনি দেন, যে বসে না থাকলে এটা তার ক্লিয়ার হয় না। আমরা আবার জানি যে দাঁড়িয়ে না থাকলে আবার ক্লিয়ার হয় না, যেটা উইদাউট পাসিং এনি দেন হোয়াইল সিটিং ইনভলেন্টারি ফ্লো কস্টিকাম। হ্যাঁ আমরা আরেকটু দেখি সামনের যে এটা আছে, এটাই পড়ে ফেললাম। হ্যাঁ আর্জিং টু ইউরিনেট ফ্রিকোয়েন্ট উইদাউট পাসিং এনি দেন হোয়াইল সিটিং ইনভলেন্টারি ফ্লো। আচ্ছা আবার ঠিক উল্টা হয়, যে না দাঁড়াইলে প্রস্রাবটা, এটা অর্থটা হবে যে সে যখন বসা থেকে না দাঁড়াবে তখন তার এই ক্লিয়ারটা যেটা আছে সেটা হচ্ছে ঠিক মতো হয় না, এটাই হচ্ছে এখানের কথা, ভাষাটা একটু অন্যরকম লাগতেছে। তারপর আমরা দেখি যে আর্জিং টু ইউরিনেট ইনএফেকচুয়াল বাট অ্যাজ সোন অ্যাজ হি সিজ টু স্টেন স্টুল অ্যান্ড ইউরিন পাস ইনভলেন্টারি, সে যখন স্টুল পাস করে তখনই কেবল কি বলে যে এই প্রস্রাবটা কিন্তু বের হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা একটু আবার একটু ব্যাক করে দেখি, যেটা ছিল যে আর্জিং, আর্জিং টু ইউরিনেট, তারপর কি ছিল, আর্জিং টু ইউরিনেট ইনএফেকচুয়াল, ইনএফেকচুয়াল বাটস অ্যাজ সোন অ্যাজ হি সিস্ট। আচ্ছা একটু বড় রুব্রিক, হ্যাঁ এগুলো মুখস্থ রাখা দরকার, এগুলো সার্চ করলে সবগুলো এমনিতেই চলে আসবে। আচ্ছা ইনএফেকচুয়াল বাট, এই যে চলে আসছে, দেখেন আর্জেন্টাম নাইট্রিকাম, এটার মধ্যে আছে সে যখন বাথরুম যখন পাস করবে তখন হবে, এর আগে কিন্তু বের হইতেছে না। আর্জেন্টাম, আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে সিমটমটা আছে। হ্যাঁ সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর একটু দ্রুত আগাই, আর্জেন্ট ইউরিনারি ইনফেকচুয়াল স্ট্যান্ডিং হোয়াইল দেন হোয়াইল সিটিং ইউরিন ফ্লো ইনভলেন্টারি। আচ্ছা ইউরিন আর্জেন্ট ইউরিনেট, তারপরে হচ্ছে স্ট্যান্ডিং হোয়াইল, সে যখন দাঁড়ায়, স্ট্যান্ডিং আর্জেন্ট, সেই রূপগুলো একটু বড় বড়, তো প্রথমে লিখতে হবে ইনএফেকচুয়াল, তারপরে হচ্ছে স্ট্যান্ডিং দেন হোয়াইল। হ্যাঁ এবার ঠিক আছে, কস্টিকাম যেটা বলতেছিলাম যে না দাঁড়াইলে তার প্রস্রাবটা হচ্ছে ক্লিয়ার হয় না, এটাই হচ্ছে কস্টিকামের মধ্যে বলা আছে। বসা থেকে তাকে দাঁড়াইতে হবে, স্ট্যান্ডিং হইতে হবে। ওকে তো রুব্রিক গুলো অর্থগুলো একটু বিটখুটে, আমাদের একটু বুঝে নিতে হবে, হ্যাঁ সহজে নিজেদের মতো করে। তারপরে কয়েকটা জেনারেল আছে, জেনারেল ড্রিবলিং অফ ইউরিন ব্লাডার ইনভলেন্টারি, যে ফুটা ফুটায় প্রস্রাব বের হয় যেটা, হ্যাঁ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউরিনেশন জেনারেল, হ্যাঁ এটা একটু দেখি, ইউরিনেশন জেনারেল ব্লাডার, ইউরিনেশন জেনারেল ট্রিপলিং, ট্রিপলিং অফ ব্লাডার ইনভলেন্টারি, কি ছিল, ট্রিপলিং অফ ইউরিন ব্লাডার, ট্রিপলিং অফ ইউরিন ব্লাডার ইনভলেন্টারি। আচ্ছা শেষে বসাইতে হবে ইনভলেন্টারি, ইনভলেন্টারি, ওকে ইনভলেন্টারি। হ্যাঁ দেখতে পাচ্ছি যে ফুটা ফুটায় বের হয়ে যাচ্ছে। আমরা এখানে কয়েকটা মেডিসিন, কস্টিকাম, ক্লিমেটিস, আর্জেন্টাম, ক্যান্থারিস, ইকোজিটাম, হাইজাম, হাইমেল একটা গুরুত্বপূর্ণ ওষুধ এখানে কি দিছে, ইকুইজিটাম ABCDE, এখানে এটা দেয়া নাই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ, এখানে অ্যাড করা উচিত। ওকে তাহলে আমরা দেখতে পেলাম লাস্ট কয়েকটা আছে আর, ড্রিবলিং, জেনারেল ইনভলেন্টারি ইউরিনেশন, জেনারেল থেকে ইনভলেন্টারি,
ইনভলেন্টারি ইউরিনেশন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকগুলো ওষুধ আছে, হ্যাঁ অ্যাকুইড ইলনেস আছে, এগুলো একটু দেখে নিন, হ্যাঁ একটু চেক করে নিন। খুব সহজ অর্থ আমি শেষ করে দিতে চাই, অনেক সময় পার করে দিচ্ছি। ইউরিনেশন জেনারেল রিটার্ডেড ইউরিনেশন, স্ট্যান্ডিং অ্যামিলারেশন, ফ্লো ইনভলেন্টারি হোয়াইল সিটিং। আচ্ছা রিটার্ডেড হয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং স্ট্যান্ডিং দাঁড়াইলে সেটা হচ্ছে কমে যায়। ফ্লো ইনভার্টি হোয়াইল সিটিং, আচ্ছা দাঁড়াইলে কমে আবার বসে থাকলে বাড়ে, কিন্তু মানে কি একটা অবস্থা, বাধাগ্রস্ত হয়, দাঁড়াইলে কমে, বসে থাকলে ঠিক মতো হয়। আচ্ছা এটা হচ্ছে ব্লাডার, তারপরে হচ্ছে এখান থেকে জেনারেল, জেনারেল ব্লাডার আর ইউরিনেশন, ইউরিনেশন জেনারেল রিটার্ডেড স্ট্যান্ডিং ফ্লো FLO ফ্লো ইনভার্ট সিটিং। আচ্ছা তো এখানে একটা মাত্র ওষুধ আছে কস্টিকাম, হ্যাঁ আমরা বারে বারে কস্টিকামটা দেখতেছি, কস্টিকামের মধ্যে আমরা আবার একটা জিনিস মনে রাখি যে না দাঁড়াইলে তার প্রস্রাবটা ক্লিয়ার হয় না, এটা বিভিন্নভাবে এখানে বলার চেষ্টা করা আছে। দিস ইজ এ লাস্ট rubrics: urination general retarded urination standing examination, urine will not flow while part passes involuntary while walking। সে হাঁটার সময়, সোজা কথা, হাঁটার সময় হইতেছে কি হয়, এই যে পরের রূপটি দেখতে পাচ্ছি যে হাঁটার সময় প্রস্রাবটা হবে, হাঁটতে হবে। ম্যাগনেসিয়াম ইউরিটিকার মধ্যে কিছু মানুষের শরীরে পাওয়া গেছে, সেটাই হচ্ছে বলা আছে ম্যাগনেসিয়াম ইউরিটিকামের মধ্যে এই জিনিসটা আছে। তার মানে এখানে অর্থগুলো একটু বিটখুটে ধরনের অর্থ ছিল, কিন্তু যদি একটু খেয়াল করি তাহলে হয়তো অর্থগুলো বুঝতে পারবো আমরা। একটু মিলিয়ে নিতে হবে, হ্যাঁ সবসময় একদম গাঠনিকভাবে মিলবে না, কিন্তু কাছাকাছি রুব্রিকগুলো যেগুলো আছে সেটার সাথে একটু রিলেট করে নিতে হয়। আর এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা যদি এখান থেকে সার্চ করি ইনভলেন্টারি লিখে, হ্যাঁ ইনভলেন্টারি, ইনভলেন্টারি লিখে সার্চ করি, এখান থেকে সব চলে আসবে, কিন্তু আমি এখান থেকে যদি একটু চ্যাপ্টারটা সিলেক্ট করে দেই, এখান থেকে চ্যাপ্টার যদি ব্লাডার দিয়ে দিই আমি, তাহলে কিন্তু দেখেন ব্লাডারের কিন্তু বিষয়গুলো কিন্তু চলে আসছে, আমাকে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। সেই জন্য বলতেছি টু ডিয়ার টু মোর আমাদের সবারই কি সফটওয়্যার ব্যবহার করতে জানতে হবে, শুধু জানতে হবে না, খুব ভালো মতো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আসলে রেপার্টরি করা কিন্তু সম্ভব না। সো ঠিক আছে, দিস মাচ ফর টুডে। আমরা আজকে তাহলে অনেকগুলো বিষয় দেখিয়ে আসছি। ক্লাসটা যদিও ছোট বাট অনেক ইম্পর্টেন্ট ছিল, বিভিন্ন কারণে আমরা এটা সিমটম নিয়ে আমাদের কাছে প্রায়শই এই রোগীগুলো আসবে যেগুলো সার্জারি করা দরকার, স্পেশালি দেখা যাচ্ছে রেক্টোসর মাসেল কিংবা এপিসপেডিয়াসের মতো যে বিষয়গুলো আছে, বা ফিস্চুলার ক্ষেত্রে আছে, ফিস্চুলাটা সামনে দেখবো, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সার্জনের কাছে পাঠাতে হবে। আদারওয়াইজ অন্য যে সিমটমগুলো আছে যেমন নকচার্নাল অ্যানিউরিসিস, তারপরে হচ্ছে ড্রিবলিং, হ্যাঁ কিংবা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর্জিং, এটা খুব সহজেই আমরা কিন্তু স্টিকিং করে এই যে রুব্রিক্সগুলো যেখানে যেটা পড়বে, সেখান থেকে আমরা নিয়ে কিন্তু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।